মেয়েরা কেমন আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে গত ক্লাসে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? বাসায় পড়েছো সবাই? জি ম্যাম। লিখতে বলেছিলাম, খাতায় না দেখে লিখেছো? কেউ কি বাসায় লিখেছো? মেয়েগুলো কথা বলে না কেন? করতে ভুলে গেছিলাম। এরকম ভুলে গেলে তো হবে না। আর সবার ক্যামেরা অফ করা কেন? আচ্ছা দেখো তো, এই যে স্পাইরোগারা শৈবালের চিত্রটা, এখানে যে ফিতার মতো যেটার মধ্যে গোল গোল কতগুলো দেখতে পাচ্ছি, এইটা কি? এটা বলো তো। আমি যেটার উপর দিয়ে কার্সার ঘোরাচ্ছি এটা কি? এই যে পেঁচানো ফিতার মতো, দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা তো যাচ্ছে। হ্যাঁ, এটা কি জিনিস? মিস ক্লোরোপ্লাস্ট। রাইট, ক্লোরোপ্লাস্ট। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে স্পাইরোগেরা শৈবালের কোষের ভিতরে সর্পিল আকার পেঁচানো ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্য এটার নাম হয়েছে স্পাইরোগাইরা। ঠিক আছে? এই ফিতার মতো পেঁচানো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে সবুজ সবুজ গোল গোল এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের পাইরিনয়েড বলা হয় এগুলা। আর এই যে মাঝখানে নিউক্লিয়াস, ম্যাম কি বলা হয় একটু আবার বলেন? পাইরিনয়েড। হ্যাঁ, পাইরিনয়েড লেবেলিং করা আছে। তারপরে মাঝখানে নিউক্লিয়াসটা ঝুলন্ত অবস্থায় আছে ফাঁকা জায়গাটা। এই স্পাইরোগেরা শৈবালের ক্লোরোপ্লাস্ট হচ্ছে সর্পিল আকার। আর এই যে এই চিত্রটা হচ্ছে ক্লামাইডোমোনাস নামক একটা এককোষী জীবের, এবং এইটার ক্লোরোপ্লাস্টটা দেখো, এই যে পেয়ালার মতো আকৃতি। এই পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট। ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে পেয়ালা আকৃতি। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে ক্লোরোপ্লাস্ট বিভিন্ন ধরনের আকৃতির হতে পারে। হ্যাঁ, দণ্ডাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, সর্পিল আকার হতে পারে, পেয়ালা আকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট হতে পারে। আচ্ছা, এবার যে চিত্রটা আমি এখানে শো করেছি, এই চিত্রটা হচ্ছে গোলজি বস্তুর চিত্র। বিজ্ঞানী ক্যামিলো গোলজি তিনি এই গোলজি বস্তু আবিষ্কার করেন। কোথায়? পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে। পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে গোলজি বস্তুর উপস্থিতি তিনি দেখতে পান। তার মানে কি? যে প্রাণী কোষে গোলজি বস্তু দেখা যায়। গোলজি বস্তুটা প্রাণী কোষে দেখা যায়, এবং কিছু কিছু উদ্ভিদ কোষেও গোলজি বস্তু আছে। এবং এই গোলজি বস্তুগুলা বিভিন্ন আকার আকৃতির হতে পারে। দেখো, এদের এইখানে থলের মতো দেখা যাচ্ছে, এই যে লম্বা এগুলা থলের মতো, এগুলাকে বলা হয় সিস্টার্নি। তারপরে দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র আছে কতগুলা গোল গোল ক্ষুদ্র, এগুলাকে ভেসিকল বলছি। তারপর বড় দেখা যাচ্ছে কতগুলো, এগুলাকে আমরা ভ্যাকিউল বলছি। তো বিভিন্ন রকম হতে পারে এই গোলজি বস্তুগুলা। তাহলে কি? সিস্টার্নি, ভ্যাকিউল এবং ভেসিকল, এই তিন ধরনের গোলজি বস্তু আমরা দেখতে পাই। এদের কাজ কি? উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন করা। উৎসেচক কি? উৎসেচক মনে আছে রাইমা? বিভিন্ন ধরনের এনজাইম। এনজাইমই তো উৎসেচক, কিন্তু এটাকে আমরা কিভাবে বলবো, সংজ্ঞা দিব কিভাবে? বাকি মেয়েগুলো কোথায় গেল? বাকিগুলো ক্যামেরা অন করো। আমি খালি দুইজনকে দেখতে পাচ্ছি কেন?
বাকি এনজাইম বা উৎসেচক হচ্ছে এক ধরনের আমিষ বা আমিষ জাতীয় উপাদান যা কিনা কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিংবা কমায় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। বুঝতে পারছো? এই অহনা জয়েন করে নিরে। আমি হ্যাঁ, এই তো আমি ডাকতে হয় কেন? আচ্ছা, আজকে তো মোটামুটি ভালোই এসছো তোমরা, 24 জন। আচ্ছা, তাহলে গলজি বস্তু কি করে? উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন করে। হ্যাঁ, উৎসেচক এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন হয়ে থাকে। পানি বিয়োজন মানে কি? পানি হ্রাস পাওয়া। বিয়োজন মানে হচ্ছে হ্রাস পাওয়া। এখন জীবকোষে যে বিভিন্ন পদার্থ মিশ্রিত হয় তার সাথেও এই গলজি বস্তু নিঃসরণের কাজে কাজ করে। তারপর আমাদের দেহের মধ্যে যে হরমোন নিঃসরণ হয়, রাইমা কি করছে রে বসে বসে? হরমোন নিঃসরণ হয়। আসি দিল একটা কি টিপাটিপি হচ্ছে মোবাইলের মধ্যে বসে বসে। আচ্ছা, হরমোন নিঃসরণের কাজে এটা ভূমিকা পালন করে। আচ্ছা, হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত রস। হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত রস যা কিনা রক্তের সাথে সাথে আমাদের সমস্ত দেহের মধ্যে প্রবাহিত হয়, দেহের কোষে কোষে প্রবাহিত হয়, আমাদের বৃদ্ধি, বিপাক, প্রজনন বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করে। রাইমা 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 ক্যামেরা যাতে অফ না হয়, আমি মাইক দিব ধরে। আচ্ছা, হ্যাঁ, এখন বিপাকীয় কাজের সাথে এদের সম্পর্ক আছে। এরা প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে রাখা গলজি বস্তুর কাছে। আচ্ছা, তারপরে আসি চিত্র যেটা, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সংক্ষেপে আমরা এটাকে ER বলে থাকি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে কোথায়? এই যে দেখো মাঝখানে এটা নিউক্লিয়াস সেকশন করা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা থাকে। আমরা আগের চিত্রগুলো একটু দেখি। আগের চিত্রটাতে একেবারে প্রথম চিত্রটাতে চলে যাই। দেখো, এই যে নিউক্লিয়াসের আবরণের সাথে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আবার দেখো কোষের সাইটোপ্লাজমে কিন্তু এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এখন নিউক্লিয়াসের গায়ে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা থাকে, এইগুলার গায়ে দানাদার প্রোটিন থাকে, গোল গোল প্রোটিন থাকে। আর এই যে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ, এগুলোকে কোনো দানাদার বস্তু বা রাইবোজোম নেই, যার কারণে এগুলোকে আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। আর এই নিউক্লিয়াসের গায়ে যেগুলো আছে সেগুলোর গায়ে দানাদার রাইবোজোম থাকাতে এদেরকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। আচ্ছা, আবার চলে যাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা শাখা প্রশাখা যুক্ত হতে পারে, আবার শাখা প্রশাখা বিহীন হতে পারে। দেখো এখানে এই গুলা কিরকম ডালপালার মতো, তাই না? দেখা যাচ্ছে না? ডালপালার মতো, তার মানে এগুলো হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। তাছাড়া এককভাবে সিঙ্গেল সিঙ্গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে। তারপরে দেখো এখানে কিন্তু অমসৃণ মসৃণ দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামই দেখানো হয়েছে। এই যে নিউক্লিয়াসের এইগুলো হচ্ছে যেগুলো হালকা বেগুনি বর্ণের দেখা যাচ্ছে, এগুলোতে রাইবোজোম গুলো দেখানো হয়েছে, এগুলো অমসৃণ। আর এইগুলোর এইটার গায়ে রাইবোজোম দেখানো হয়েছে, কারণ এগুলো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। যেমন আমরা দেখেছিলাম নিউক্লিয়াসের গা থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত ছিল। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যতটুকু পর্যন্ত বিস্তৃত হবে, কোষের আবরণটা তো ততটুকুতে চলে যাবে। যার কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষটার আকৃতি কিরকম হবে সেটার জন্য কাজ করে থাকে বা তার উপর নির্ভর করতে পারে। আচ্ছা, তারপরে এক কোষ থেকে অন্য কোষে কি উৎপাদিত উৎসেচক এবং অন্যান্য দ্রব্যাদি গুলাকে আদান প্রদানেও সাহায্য করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু আচ্ছা, আবারও আমরা সেই প্রথম চিত্রটার দিকে চলে যাই।
আচ্ছা দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, আচ্ছা এটা দেখেছো, এই একেবারে কোষ আবরণী পর্যন্ত আছে না? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোষ আবরণী পর্যন্ত আছে। তাহলে এটা যদি আরেকটু এদিকে আসতো তাহলে কোষটার আকৃতিটা আরেকটু চেঞ্জ হয়ে যেত। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু কোষ আবরণের সাথে যুক্ত আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে উৎসেচক বা কোষের ভিতরে যে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে চলাচল করতে পারে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, কোষের যে মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর, যে কোষের মাঝখানে বড় কোষ গহ্বর আছে, এইগুলা সৃষ্টি করতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা ভূমিকা পালন করে। এবং তোমরা উদ্ভিদ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পারলে এবং প্রাণী কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পারলে। তার মানে উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিদ্যমান। এরা হরমোন সঞ্চয় এবং সাহায্য করে থাকে, প্রোটিন সংশ্লেষের কাজেও এরা ভূমিকা পালন করে থাকে। তারপরে আসি, এই যে চিত্রটা, এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম সাধারণত প্রাণী কোষের বৈশিষ্ট্য। লাইসোজোম সাধারণত কিসের বৈশিষ্ট্য? প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে আমরা লাইসোজোম দেখতে পাই। এবং এই লাইসোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের প্রায় কাছাকাছি জায়গায় গোলাকার, অনেকটা গোলাকার লাইসোজোম অবস্থান করে। এবং এই লাইসোজোম এর মধ্যে যে উৎসেচক থাকে, এর ভিতরে এই যে এখানে চিহ্নিত করা আছে হাইড্রোলাইটিক এনজাইম, হ্যাঁ হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইম আমাদের খাদ্যের মধ্যস্থ জীবাণুকে মেরে ফেলে, বা আমাদের দেহের মধ্যে যে কোনো জীবাণু প্রবেশ করলে এর উৎসেচক। লাইসোজোম কি শুধুমাত্র প্রাণী কোষেই থাকে? হ্যাঁ, শুধুমাত্র প্রাণী কোষেই থাকে, উদ্ভিদ কোষে লাইসোজোম দেখা যায় না। আচ্ছা, কোষও তো দেখেন। হ্যাঁ, কিন্তু উদ্ভিদ কোষও তো থাকে। শোনো, আসলে লাইসোজোম কিন্তু প্রাণী কোষেরই বৈশিষ্ট্য। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, দোনো কোষে। এখন আমি বলছি, লাইসোজোম সাধারণত প্রাণী তাহলে কি উদ্ভিদ কোষে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে? কিন্তু কখনো কখনো কোনো উদ্ভিদ কোষে লাইসোজোম দেখা যায়। এবং এটা কি করে আমাদের ওইটাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে? না, সেরকম নিষ্ক্রিয় অবস্থা থেকে সেভাবে বলা যাবে না। আচ্ছা, এই লাইসোজোমের ভিতরে যে উৎসেচক গুলা থাকে, লাইসোজোম যেই কোষে থাকে, হ্যাঁ মনে করো আমরা একটা নির্দিষ্ট আমাদের পরিপাক তন্ত্র থেকে পরিপাক তন্ত্রের মধ্যে পাকস্থলীতে খাদ্য পরিপাকের কিছুটা কাজ শুরু হয়। এখন লাইসোজোম কি করে? খাদ্যের মধ্যে যে জীবাণুগুলো, সেই জীবাণুকে মেরে ফেলে। আবার দেখো আমরা কি করে, অনেক সময় নির্দিষ্ট সময় খাবার খাই না। দেখা যায় কেউ সকালবেলা হয়তো এক কাপ চা, 2টা বিস্কিট খেয়ে বের হয়েছে, সারাদিন কিছু খেলো না, হ্যাঁ সন্ধ্যাবেলা যেয়ে খেলো। এইরকম খাবার দাবারে যারা অনিয়ম করে, তখন কি হয়? আমাদেরকে গ্যাস্ট্রিক আলসার হয় না? কি জানো তো গ্যাস্ট্রিক আলসার হয় যে আমাদের তন্ত্রের ভিতরে ঘা হয়, খাদ্যনালীতে ঘা হয়ে থাকে। এখন এই লাইসোজোম যেহেতু খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে, একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করে? কোষের ভিতর থেকে বের হয়ে সেটা কি করে? খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে। যখন সে খাবারগুলো না পায়, সেই সময় মতো খাবার যখন না পায় পরিপাক করার জন্য, তখন এর যে উৎসেচক গুলা যেই কোষে থাকে, লাইসোজোমটা যেই কোষের ভিতরে বিদ্যমান, সেই কোষটাকেই খেয়ে ফেলে। বুঝতে পারছো? ওইটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। লাইসোজোম জীবাণুগুলোকে ভক্ষণ করে জীবাণুকে ধ্বংস করে, কিন্তু এর পরিপাকের উৎসেচক গুলা লাইসোজোমের পর্দা দিয়ে আবৃত করা আছে এটার ভিতরে, তাই না? এখন যার কারণে এটা কি হয়, অন্যান্য কোষের যে অন্যান্য অঙ্গাণুগুলো এর সংস্পর্শে আসলেও লাইসোজোম ছাড়া মাইটোকন্ড্রিয়া গতিতে গেলে কাছাকাছি থাকলে এগুলো হজম হয় না। কিন্তু আমরা যদি খাবার দাবার না খাই, তখন আমাদের কি হয়? দেখো অনেক সময় আমরা বলি যে এত ক্ষুধা লেগেছে, চোখে অন্ধকার দেখছি, দেখতে পাচ্ছি না, হ্যাঁ শ্বাস নিতে পারছি না, অনেক ক্ষুধা লেগেছে, এরকম হয় না? খাবার দাবার না খেলে অনেক ক্ষুধা লাগলে এরকম তো হয়। কেন? তখন আমাদের ব্লাড অক্সিজেন সাপ্লাই করতে পারে না, অক্সিজেনের অভাব দেখা দেয়। তো অক্সিজেনের যখন অভাব দেখা দেয়, তখন কি হয়? এই লাইসোজোম পর্দাটা ক্ষতিগ্রস্ত হয়। এই এনজাইম গুলা তখন আশেপাশের অঙ্গাণুগুলাকে, কোষের যে অঙ্গাণুগুলা
কোষের অংশগুলা সেগুলোকে খেয়ে ফেলে। এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। এই যে দেখো চিত্রটা, এই যে চিত্রটা দেখো, এখানে এই যে ব্যাকটেরিয়া প্রবেশ ম্যাম করছে, ডিম এই ব্যাকটেরিয়াকে এই লাইসোজোম এরকম ভাবে তার ভিতরে নিয়ে নিচ্ছে এবং এক সময় দেখো এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করছে এবং এক সময় এটাকে ধ্বংস করে ফেলছে। লাইসোজোমের কোষ এটাকে এই পদ্ধতিটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? ফ্যাগোসাইটোসিস বা কোষ ভক্ষণ। এভাবে করে লাইসোজোম জীবাণুকে মেরে ফেলে। তো যখন আমরা নির্দিষ্ট সময়ে খাবার না খাবো, তখন এই লাইসোজোম যেহেতু খাদ্য পরিপাক করতে পারবে না, খাবার দাবার পায় না, তখন সে কি করে? যে কোষটাতে অবস্থান করে সেই কোষটাকেই খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। যার কারণে আমাদের খাদ্যনালীর ভিতরে কি হয়? ক্ষত হয়, কোষগুলো নষ্ট হয়ে যায়, ক্ষত হয় এবং ঘা হয়। একসময় এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কোষ গহ্বর তো তোমরা জি ম্যাম হ্যাঁ, কোষ গহ্বর তো তোমরা দেখেছো। কোষ গহ্বর কোষের মাঝখানে, উদ্ভিদ কোষের মাঝখানে থাকা একটা গহ্বর। এই কোষ গহ্বরের ভিতরে আসলে কি থাকে? হ্যাঁ, কোষ গহ্বর কিন্তু উদ্ভিদ কোষে একটা বড় থাকে এবং কোষের মাঝখানে থাকে, তোমরা দেখেছো চিত্র, উদ্ভিদ কোষের চিত্রটাতে। এই কোষ গহ্বরের ভিতরে, ভিতরটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে ফাঁকা থাকে না। এটার ভিতরে থাকতে পারে প্রোটিন, থাকতে পারে শর্করা, থাকতে পারে চর্বি, থাকতে পারে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, থাকতে পারে জৈব অ্যাসিড, থাকতে পারে পানি, থাকতে পারে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের পদার্থ থাকে। তবে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বললেই চলে, কিন্তু থাকলেও এত বড় থাকে না। কোষ গহ্বরগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর প্রাণী কোষে অবস্থান করে। আর উদ্ভিদ কোষে একটা বড় আকারের কোষ গহ্বর মাঝখানে থাকে, যার কারণে নিউক্লিয়াসটা কোষের একপাশে চলে আসে। যেহেতু প্রাণী কোষে কোষ গহ্বর ক্ষুদ্র ক্ষুদ্র, যার কারণে নিউক্লিয়াসটা কোষের মাঝখানে অবস্থান করে। হ্যাঁ, আর এই যে চিত্রটাতে এখানে অবশ্য কোষ গহ্বরটা ওইভাবে করে দেখানো হয় নাই। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর দেখানো হয় নাই। আচ্ছা, এই যে দেখো প্রাণী কোষে দুইটা বেলন আকার বস্তু দেখা যাচ্ছে এখানে, দেখো বেগুনি কালারের, তাই না? এগুলিকে বলা হচ্ছে সেন্ট্রিওল। তোমরা ক্লাস 8-এও কিন্তু পড়েছো সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় মেরু নির্দেশ করে, খেয়াল আছে কারো? জি ম্যাম। আচ্ছা, এই বেলন আকার দুইটা বস্তু, এগুলাকে আমরা বলছি সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে কি থাকে? একটা আবরণ থাকে, তার ভিতরে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ সহ বেলন আকার সেন্ট্রিওলকে আমরা বলি সেন্ট্রিওজোম। ঠিক আছে? এই সেন্ট্রিওল দুইটা এবং তার চারপাশে তরল পদার্থ সহ আবরণটাকে আমরা বলছি সেন্ট্রোজোম। একটা সেন্ট্রোজোমে দুইটা সেন্ট্রিওল থাকে। এখন দেখো এই সেন্ট্রিওল গুলা তোমরা আসলে যখন ইন্টারমিডিয়েট পড়বে তখন দেখবে এগুলার গঠন আরো বিস্তৃত। হ্যাঁ, এটা তখন পড়বে তোমরা যে এইগুলাকে, এই যে তিনটা করে, এগুলাকে সাব ইউনিট বলা হয়। এগুলাকে এ বি সি দিয়ে চিহ্নিত করা হয়, এ বি সি, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে ইউনিট, এরকম 9টা ইউনিট থাকে। আচ্ছা, তাহলে সেন্ট্রিওল কি কাজ করে? কোষ বিভাজনের সময় কোষের মেরু নির্দেশ করতে সাহায্য করে। এবং প্রাণী কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না, তবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে। এখন এই সেন্ট্রিওল এগুলো বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে, নিম্ন শ্রেণীর জীবে সেন্ট্রিওল কি করে? ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করে। আর আমাদের মতো উন্নত প্রাণীতে দেখেছো তোমরা কোষ বিভাজনের সময় মেরু নির্দেশ করে। তারপর সেন্ট্রিওল থেকে কি হয়? অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়ে থাকে। আচ্ছা, তাছাড়াও কোষের ভিতরে কতগুলা কোষ কঙ্কাল থাকে। হ্যাঁ, সেন্ট্রিওলটা এখানে দেখো, সেন্ট্রিওলের চিত্রটা। আচ্ছা, কোষের ভিতরে কতগুলা কোষ কঙ্কাল থাকে। এইগুলা কি আসলে? এগুলা হচ্ছে মোটা চিকন মানে অসংখ্য দড়ির মতো কতগুলা বস্তু। এগুলাকে আমরা মাইক্রোটিউবিউলস বা কোষ কঙ্কাল বলে থাকি। আমরা যদি প্রথম চিত্রটাতে আবার চলে যাই তাহলে আমরা দেখতে পাবো। হ্যাঁ,
এই যে এখানে দেখো একটু দণ্ডাকৃতির কিছু কিছু জিনিস আছে, এগুলা হচ্ছে কোষ কঙ্কাল। এগুলা অসংখ্য দড়ির মতো কিছু থাকে, এগুলা কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে আটকে রাখে, আমরা বলতে পারি। এগুলোর নাম হচ্ছে একটিন, মায়োসিন, টিউবুলিন। এগুলা প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তুগুলা নির্মিত। একটিন, মায়োসিন, টিউবুলিন এগুলা প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল বিভিন্ন ধরনের তন্তু দ্বারা নির্মিত হয়। আচ্ছা, তারপরে আসতে পারি রাইবোজোম। তো তোমাদেরকে দেখিয়েছি আমি নিউক্লিয়াসের গায়ে, এই যে রাইবোজোম গুলো আসলে কি, এগুলা প্রোটিন দিয়ে তৈরি। রাইবোজোম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। এর বেশ আমরা বলি 100 থেকে 200 অ্যাংস্ট্রম। এগুলা গোলাকার বস্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াসের গায়ে রাইবোজোম গুলা লাগানো থাকে এবং এইগুলো প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করতে কাজ করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমের মধ্যে হয়ে থাকে এবং রাইবোজোম প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে এবং উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিভিন্ন ধরনের কার্যাবলী, শ্বসন, রেচন এগুলোর কাজেও ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি, আচ্ছা নিউক্লিয়াসটা তো তোমরা দেখেছো, এই যে কোষের মাঝখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের গঠনটা আরেকটু আলোচনা করে নিই। দেখো, এই যে মাঝখানে এই নিউক্লিয়াসটা, এখানে সেকশন একটু দেখানো হচ্ছে কেটে। নিউক্লিয়াসের ভিতরে এই যে গোল একটা বস্তু আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটাকে বলা হয় নিউক্লিওলাস। আর দেখো চারপাশে দেখো এইরকম, হ্যাঁ, মানে দড়ির মতো পাকানো বা সুতার মতো পেঁচানো কতগুলা, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আর এই নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থগুলা থাকে সেগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আর চারপাশের যে আবরণটা, এটাকে আমরা নিউক্লিয়ার আবরণী বলে থাকি। এখন নিউক্লিয়ার আবরণটা মূলত এটাও একটা দ্বিস্তরী ঝিল্লি, এটাও কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা, তোমাদের যেমন ওই যে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিক পড়ানোর সময় বলছিলাম যে লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, এটাও কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেনটা। এবং এই নিউক্লিয়াসের ভিতর, এই নিউক্লিয়াসের মাঝখানে একটু ছিদ্র মতো থাকে, এখানে একটু ডট ডট দেখানো যাচ্ছে, এই যে সাদা একটু এখানে ছিদ্র থাকে, এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের ভিতরের আপনি এই যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে দ্রব্যাদির আদান প্রদান হয়ে থাকে এবং এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলাকে এবং সাইটোপ্লাজমের ভিতরের বস্তুগুলাকে আলাদা করে রাখে। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরের তরল রস বা সাইটোপ্লাজমিক রস, যা নিউক্লিয়াসের ভিতরে থাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম এর মধ্যে নিউক্লিক অ্যাসিড কি আছে, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ হচ্ছে আরএনএ। এই নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক বিভিন্ন ধরনের খনিজ লবণও থাকতে পারে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরের এই ম্যাম ডিএনএ এর পূর্ণরূপটা একটু আবার বলেন। হ্যাঁ, ডিএনএ এর পূর্ণরূপটা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এই নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরের গোলাকার বস্তু এবং এইটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে। হ্যাঁ, এই ক্রোমোজোমের সাথে লাগানো থাকে এবং এই নিউক্লিওলাসটা আসলে কি দিয়ে তৈরি, এটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এটা রাইবোজোম সংশ্লেষণের কাজ করে থাকে। আর এই যে নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো বস্তুগুলা ক্রোমাটিন তন্তু আমরা বলছি নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলো কোষ বিভাজনের সময় নির্দিষ্ট সংখ্যায় পরিণত হয়, যাকে আমরা ক্রোমোজোম বলি। এবং এই ক্রোমোজোম গুলো বংশগতির গুণাবলী বহন করে, অর্থাৎ আমাদের চোখের রং, চুলের রং, গায়ের রং কিরকম হবে, আমাদের স্বভাব বৈশিষ্ট্য কিরকম হবে, এই ক্রোমাটিন তন্তুগুলা তা নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই। আচ্ছা, এখানে একটা কোষ দেখানো হচ্ছে, আর এখানে দেখো তো কি অনেকগুলা কোষের সমাবেশ দেখানো হয়েছে। এই অনেকগুলা কোষ যখন একত্রিত থাকে এবং একটা মাত্র কাজ করে,
একই ভ্রূণীয় কোষস্তর থেকে উৎপন্ন হয়, তখন তাদেরকে আমরা কি বলতে পারি? বলতে পারবে কেউ? অনেকগুলা কোষ যখন একত্রিতভাবে একটা মাত্র কাজ করে, একই ভ্রূণীয় কোষস্তর থেকে উৎপন্ন হয়, তখন সেই কোষগুচ্ছকে কি বলা হয়? টিস্যু। রাইট, টিস্যু, বা বাংলা আমরা বলতে পারি কলা। এখন এখানে আমরা অনেকগুলা ম্যাম এদেরকে কলোনিও বলে না? না, ওইভাবে আসলে আমরা কলোনি বলি না, উদ্ভিদ টিস্যুই বলে থাকি। যেহেতু এগুলো উদ্ভিদের অসংখ্য কোষ একত্রিত হয়ে অবস্থান করছে, তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদ টিস্যু। অনেকগুলা কোষ, দেখো এখানেও কিন্তু অনেকগুলা কোষের গুচ্ছ দেখানো হয়েছে, টিস্যু। অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে একটা মাত্র কাজকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত কোষগুচ্ছকে এবং তাদের মাতৃকাকে একত্রিত ভাবে আমরা বলি টিস্যু। এবং উদ্ভিদের এই কোষগুচ্ছকে আমরা বলছি উদ্ভিদ টিস্যু। এখন আসি উদ্ভিদ টিস্যু গুলো আসলে কোথায় থাকতে পারে। যেমন উদ্ভিদের এই যে কাণ্ডের শীর্ষভাগে, পাতার শীর্ষভাগে, মূলের শীর্ষভাগে থাকতে পারে। থাকলে কি হয়, উদ্ভিদগুলা আসলে বাড়তে থাকে, অগ্রভাগে বাড়ে এবং এই মূলের দিকে বাড়তে থাকে। এখন এই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ টিস্যুকে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। দেখো এই যে পাতার মধ্যে অসংখ্য কোষ বা টিস্যু দেখা যাচ্ছে, তাই না? একগুচ্ছ কোষ দেখা যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে পাতার টিস্যু। একগুচ্ছ কোষ মানে হচ্ছে টিস্যু। এই কোষগুলা দেখো উদ্ভিদের পাতার এখান থেকে উৎপন্ন হচ্ছে, একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, তাই না? এখন এই উদ্ভিদ টিস্যুকে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন যে সকল টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু। যে সকল টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু, আর যে সকল টিস্যুর কোষগুলা বিভাজন অক্ষম তাদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুগুলো কোথায় থাকতে পারে? উদ্ভিদের কাণ্ডের শীর্ষভাগে থাকতে পারে, গাছের অগ্রভাগে, তারপরে মূলের অগ্রভাগে থাকতে পারে, পাতার অগ্রভাগে থাকতে পারে এই ভাজক টিস্যুগুলা। আর স্থায়ী টিস্যুগুলা গাছের মাঝখানে থাকতে পারে, সেগুলা স্থায়ী টিস্যু। যেই টিস্যুর কোষগুলো গাছ যখন বড় হয়ে যায় তখন তার চারপাশে টিস্যুগুলা আর বিভাজিত হয় না। আচ্ছা, তোমরা এক কাজ করো, স্ক্রিনশট দিয়ে এই যে স্লাইডটা আছে শো করেছি, এই স্লাইডটা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, তাহলে তোমাদের যে টিস্যুর যে প্রকারভেদগুলো সেগুলা ভালোভাবে তোমাদের কাছে থাকলে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকে নিয়েছো? মিস, আমাদের বইয়ে যত চিত্র আছে সবগুলো কি এসডব্লিউ করব? এখানে কিন্তু সবগুলো একসঙ্গে দেয়া আছে, বুঝতে পারছো? পুরা টিস্যু গুলাকে যে ভাগ ভাগ করে, এটা মনে করো ক্লাসে আসলে আমি যখন বোর্ডে কে কে বুঝিয়ে দিতাম ভাগ ভাগ করে, এটাকে সম্পূর্ণভাবে পুরাটা এই ভাগটা শ্রেণী বিভাগটা দেখানো হয়েছে টিস্যু। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আচ্ছা ম্যাম নিয়েছি। আচ্ছা, দেখো ম্যাম নিয়েছি। আচ্ছা, স্নায়ু টিস্যু গুলা এগুলো বিভাজনে অক্ষম। এখন এই টিস্যুগুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি ধরনের? সরল টিস্যু, জটিল টিস্যু, আর হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু কোনগুলা? যে সকল টিস্যুর কোষগুলা আকার আকৃতিতে একই রকম, কোষগুলার আকার আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকম, ভিন্ন রকম নয় বা ভিন্নতা নেই, তাদেরকে আমরা বলতে পারি সরল টিস্যু। আর জটিল টিস্যু হচ্ছে যে সকল টিস্যুর কোষগুলা বিভিন্ন রকমের, হ্যাঁ, মানে টিস্যু কয়েক ধরনের কোষ নিয়ে গঠিত, তাদেরকে আমরা জটিল টিস্যু বলছি। আর নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু যারা রস ক্ষরণ করে, হ্যাঁ, তাদেরকে আমরা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে থাকি।
এখন দেখো সরল টিস্যু আবার 3 ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3 ধরনের সরল টিস্যু আছে। জটিল টিস্যু 2 ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম টিস্যু আবার 4 ধরনের কোষ দ্বারা গঠিত। জাইলেম টিস্যুটা 4 ধরনের কোষ দ্বারা গঠিত, ট্রাকিক, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, আচ্ছা এটাকে সরিয়ে দেই। কোথায় গেল? আচ্ছা যাই হোক, এটা দেখাইতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এই টিস্যুগুলা আমরা প্রকারভেদগুলো বললাম। এখন দেখো এই যে কাণ্ডের শীর্ষভাগ এখানে সেকশন করে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে অংশটুকু কাণ্ডের শীর্ষভাগ বা অগ্রভাগ এইখানে সেকশন করে দেখানো হয়েছে। এইটাকে আবার এখানে আর একটু বড় করে দেখানো হয়েছে। কাণ্ডের শীর্ষস্থ ভাজক টিস্যুকে আমরা বলি মেরিস্টেম। এটা খেয়াল করে রাখো, কাণ্ডের শীর্ষস্থ ভাজক টিস্যুকে আমরা বলি মেরিস্টেম। তারপরে দেখো এই যে মূলের গোড়ার অংশটা, হ্যাঁ, এইগুলাকে দেখানো হয়েছে এখানে প্রস্থচ্ছেদ করে। ঠিক আছে, এই টিস্যুগুলো, এইগুলা হচ্ছে মানে ভাজক টিস্যু। ঠিক আছে, আর এই যে মাঝখানে টিস্যু এগুলা হচ্ছে বিভাজনে অক্ষম, সাধারণত আমরা বলে থাকি এগুলাকে। আচ্ছা এই স্লাইড, এই চিত্রটা মানে প্রবাহ চিত্রটা তোমরা ভালো করে খেয়াল করবে। আচ্ছা তারপরে দেখো এখানে আমরা সরল টিস্যু, জটিল টিস্যু গুলা নিয়ে এখন আলোচনা করব। আমাদের কিন্তু সময়ও কম। আচ্ছা তোমাদের তো রোল কল করা হয়নি তাই না? না মিস। না ম্যাম। আচ্ছা আমি একটু তাহলে তোমাদের নামগুলো দেখে নিই। পার্টিসিপেন্টস, এই মেয়েরা তোমাদের ক্যামেরাগুলো অন করো। আচ্ছা সঞ্জিতা, আয়শা খানম, আয়শা খানম আছে, মাইশা তাবাসসুম, মাইশা তাবাসসুম, নাজনীন আক্তার, নাজনীন, তারপর হচ্ছে আফসারা রাইমা, রাইমা, আচ্ছা তারপরে আছে ফাহিমা আক্তার, ফাহিমা আক্তার, তাহিয়া তাবাসসুম, তাহিয়া আছে, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, খাদিজা পারভীন, পারভীন, লামিয়া আক্তার, আচ্ছা লিজা পুরো নামটা কি? নীলা নাসির। এই রকম শর্ট নাম লিখবে না, পুরো নামটা লিখবে, তখন আমি খুঁজে পাবো কিভাবে বলো। মাশরাত আহমেদ, সাবিনা ইয়াসমিন, সাবিনা মনে হয় আর আগের ক্লাসগুলো করো নাই না? সাবিনা ইয়াসমিন, সাদিয়া আফরিন, আচ্ছা সাদিয়া আফরিনের, আচ্ছা সাদিয়া আফরিন, তারপর সমাদৃত মোহনা, তোমাদের নাম প্রেজেন্ট করতে করতেই তো চলে যাবে। আচ্ছা সমাদৃত মিত্র,
কোথায় গেল? অম্বিকা রায়, দিনম, সাথী রানী সেন। সাথী রানী, সিরাতুল জান্নাহ তারা জিতু, সোনিয়া আক্তার, সুমাইয়া ইসলাম, সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার, আচ্ছা দেখো তো আজকে কি সানজিদা কায়সার আছে? সানজিদা না কায়সার মিস। নেই। না ম্যাম। আচ্ছা তারপরে সানজিদা আক্তার, তাসনিম তাবাসসুমও নেই, তাই না? তারপরে না মিস। শাহনাজ পারভীন নেই। ফাতেমাতুজ জোহরা আছে? আমি তো দেখতে না পেলাম ম্যাম। না। ফাতেমাতুজ জোহরা নেই, শাহনাজ পারভীন নেই, মনীষাও আজকে নেই নাকি? মনীষাকে তো আমি দেখতে পেলাম না। মিস মনীষা নাই। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 সিরাতুল জান্নাহ তারা প্রেজেন্ট দিয়েছেন? দিয়েছি 13 14 15 16 17 18 19 আচ্ছা আমি নামগুলো বলছি, দেখো কেউ অ্যাবসেন্ট গিয়েছে কিনা খেয়াল করো। তাহিয়া, মাইশা তাবাসসুম, ফাহিমা আক্তার, খাদিজা পারভিন, জান্নাতুল ফেরদৌস সেতু, লামিয়া আক্তার, মাশরাত আহমেদ, সাদিয়া আফরিন, উম্মে রুম্মান, সুমাইয়া ইসলাম, নীলা নাসির, সিরাতুল জান্নাহ তারা ম্যাম ও তো নাই। কে? নীলা নাসির। নীলা নাসির তো আমি দেখলাম, দেখে তারপর প্রেজেন্ট দিলাম। সিরাতুল জান্নাহ তারা জিতু, সমাদৃতা মিত্র, অম্বিকা রায়, লাজনীন আক্তার, আফসারা রাইমা, ফাতেমা আক্তার, সাবিনা ইয়াসমিন, সাথী রানী সেন, সোনিয়া আক্তার। কেউ বাদ গিয়েছো? জি ম্যাম। লিজা। হুম, লুৎফুন নাহার লিজা। লুৎফুন নাহার লিজা। আচ্ছা লুৎফুন নাহার, আচ্ছা ঠিক আছে। আমাদের আচ্ছা আমাদের কিন্তু আমাদের ক্লাস শেষ তো। হ্যাঁ টাইম তাহলে শেষ। আজকে পর্যন্তই, সবাই পড়াটা করে ফেলবে এবং যে প্রত্যেকটা কোষের জঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো ভাষা মুখস্থ করে না দেখে লিখবে, ঠিক আছে? আজকের তারিখ দিয়ে খাতায় লিখবে, স্কুল থেকে খাতাটা দ্রুত রবিবারের মধ্যে কিনে ফেলবে। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।